হাসিনাকে আশ্রয় দিয়ে ঠিক করেননি মোদি, বললেন ভারতীয় সাংবাদিক। গণমাধ্যমে ভুয়া তথ্যে বাড়ছে বিদ্বেষ। অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে ৮৯৬টি অপতথ্য। দিল্লির কাছে সুপ্রতিবেশীমূলক আচরণ আশা করে বাংলাদেশ। যত দ্রুত সম্ভব দেশকে স্থিতিশীল দেখতে চায় বিএনপি, বললেন তারেক রহমান। আগামী বছরই নির্বাচিত সরকার, বললেন পরিকল্পনা উপদেষ্টা। বাজার ভিত্তিক অর্থনীতিতে জোর দেওয়ার তাগিদ। সংস্কৃতির মুখোশে ভয়ঙ্কর লুটেরা পীযূষ বন্দ্যোপাধ্যায়, আছে অর্থ পাচারের অভিযোগও। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার ২১শে সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: ভারতে হিন্দু প্রতিবেশীদের আক্রোশ, বাড়ি বিক্রি করতে বাধ্য হলেন মুসলিম পরিবার। গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে বিতাড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সরকার ঠিক করেনি বলে মনে করেন ভারতীয় সাংবাদিক অর্ক ভাদুরী। পাশাপাশি সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় গণমাধ্যম যে বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করছে তা দুই দেশের নাগরিকদের মধ্যে বিদ্বেষ বাড়িয়ে তুলছে বলে জানান তিনি। ২১শে টেলিভিশনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন অর্ক ভাদুরী। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে। ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের পর পালিয়ে গিয়ে তিনি আশ্রয় নিয়েছেন ভারতে। তবে কোন বিবেচনায় মোদি সরকার হাসিনাকে আশ্রয় দিয়েছে সেটি এখনও স্পষ্ট করেনি ভারত সরকার। রাজনৈতিক স্বার্থে বিজেপি সরকার হাসিনাকে রাখলেও দেশটির অনেকেই বিষয়টি ভালোভাবে নিতে পারেনি। ভারতের ভালো লাগুক বা না লাগুক, এটা মেনে নিতে হবে যে বাংলাদেশ থেকে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে উৎখাত করেছেন। সহস্রাধিক মানুষকে তার নির্দেশে হত্যা করা হয়েছে কয়েকদিনের মধ্যে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার যে সিদ্ধান্ত, সেটা ভারতের জন্য খুব সুবিধাজনক সিদ্ধান্ত নয়। শেখ হাসিনা কার্যত আমাদের ভারতের বোঝা হয়ে দাঁড়াচ্ছে। সম্প্রতি ইসকন থেকে বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর দুই দেশের মধ্যে সম্পর্কের আরও অবনতি হয়। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দুদের উপর চরম নির্যাতন হচ্ছে বলে ভারতীয় কট্টরপন্থীরা মিথ্যা অভিযোগ তোলে, যা দুই দেশের নাগরিকদের মধ্যে বিদ্বেষ আরও বাড়িয়েছে। শেখ হাসিনার আমলেও কিন্তু ব্যাপক পরিমাণে হিন্দু নির্যাতনের ঘটনা ঘটেছে। ২০২১ সালে দুর্গাপুজোয় আপনি জানেন যে ৫০০-এরও বেশি পূজা মণ্ডপে হামলা হয়েছে। এবং এই গণ অভ্যুত্থানেও কিন্তু একদম বাচ্চা মেয়ে রিয়া গোপ থেকে শুরু করে আরো বেশ কিছু হিন্দু মানুষ তারা প্রাণ দিয়েছেন। গত কয়েক বছর এই সম্পর্ক এতখানি তলানিতে গিয়ে কেন ঠেকলো? ভারতে এবং দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গেও অতি দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী শক্তির উত্থান, যারা কার্যত একটা আদার বা একটা অপর তৈরি করতে চাইছে এখন খুব বেশি করে বাংলাদেশ। ভারতীয় গণমাধ্যমেরও সমালোচনা করেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারের গত ৪ মাসে ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশ নিয়ে যতটা সক্রিয় হয়েছে এর আগে কখনোই তা দেখা যায়নি। আমাদের দেশের মেইনস্ট্রিম মিডিয়া এবং রাজনৈতিক দলগুলির একটা বড় অংশ তারা বাংলাদেশের হিন্দু নির্যাতন সম্পর্কে তখনই কেবলমাত্র সংবেদনশীল হয়ে ওঠেন যখন শেখ হাসিনা বা আওয়ামী লীগ ক্ষমতায় থাকেন না। অর্ক ভাদুরীর মতে, ভারত সরকারের বাংলাদেশকে শুধু আওয়ামী লীগের চোখে না দেখে বৃহত্তর দৃষ্টিতে দেখা উচিত। বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করা ভীষণ গুরুত্বপূর্ণ যে কোনো দেশের জন্যই, এবং অবশ্যই ভারতের জন্য। আমাদের উচিত আওয়ামী লীগের লেন্সে বাংলাদেশকে দেখা বন্ধ করা। যদি আমরা এটা করতে পারি তাহলে ডেফিনেটলি বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের মানুষের, পশ্চিমবঙ্গের মানুষের যে সৌহার্দ্যমূলক সম্পর্ক ছিল, নিঃসন্দেহে সেটা পুনঃপ্রতিষ্ঠিত হবে। তবে দুই দেশের জাতীয় পতাকা নিয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তা কোনোভাবেই কাম্য হতে পারে না বলে উল্লেখ করেন তিনি। শেখ হাসিনা নয়, আমাদের আসলে প্রয়োজন বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব। সঞ্জয় অধিকারী, ২১শে টেলিভিশন, ঢাকা।
ভারতের কাছে সুপ্রতিবেশী সুলভ আচরণ আশা করে বাংলাদেশ তাদের বর্তমান কর্মকাণ্ডে দুই দেশের সম্পর্ক নষ্ট হচ্ছে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলছেন ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ড বাস্তবসম্মত নয়। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসের মুক্তির দাবিতে বেশ কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ সমাবেশ। তবে ভারতে সংখ্যালঘু মুসলমানদের উপর দমনপীড়ন চালিয়ে যাচ্ছে কট্টর হিন্দুবাদীরা। এবার উত্তরপ্রদেশে মুরাদাবাদ শহরে এক দম্পতি নিজের বাড়ি ছাড়তে বাধ্য হলেন প্রতিবেশী হিন্দুদের বিক্ষোভে। সংবাদ মাধ্যম বিবিসি বলছে, মুরাদাবাদের একটি অভিজাত এলাকায় এক চিকিৎসকের কাছ থেকে বাড়িটি কিনেছিলেন এক মুসলিম দম্পতি। বাড়িটি স্থানীয় একটি মন্দিরের পাশে। এই খবর প্রকাশ হওয়ার পরই বিক্ষোভ শুরু করে আশেপাশের হিন্দুরা। জানায় মন্দিরের পাশে অন্য ধর্মানুসারীকে থাকতে দেবে না তারা। জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে অভিযোগ করেও কোনো লাভ হয়নি। অবশেষে বাড়িটি এক হিন্দু পরিবারের কাছে বিক্রি করতে বাধ্য হয়েছে তারা। এই বাড়িটির আগের মালিক ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, এমন ঘটনায় বোঝা যায় ভারতের পরিবেশও বদলে যাচ্ছে। বিবিসির ওই প্রতিবেদন বলছে, ভারতে ধর্মীয় সংখ্যালঘুরা বহু বছর ধরে বৈষম্যের শিকার। বিজেপি শাসনামলে এ ধরনের ঘটনা আরও বেড়েছে। মুরাদাবাদের ওই ঘটনাটি কেবল একটি বাড়ি বিক্রি নয়, বরং ভারতে বাড়তে থাকা ধর্মীয় অসহিষ্ণুতার জ্বলন্ত উদাহরণ। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমে গুজব ও অপপ্রচার থামছেই না। অন্তর্বর্তী সরকারের 100 দিনে সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি গুজবের শিকার হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উপদেষ্টা আসিফ নজরুল, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ক্রিকেটার সাকিব আল হাসান সহ অনেকেই অপপ্রচারের শিকার হয়েছেন। এমন তথ্য দিয়েছে গুজব যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। মানিক শিকদারের রিপোর্টটি এখনও প্রক্রিয়াধীন, আমরা তার ত্রয়ী রিলে আপনাদেরকে দেখাবো। চলে যাচ্ছি পরের খবরে। যত দ্রুত সম্ভব দেশকে স্থিতিশীল অবস্থায় দেখতে চায় বিএনপি, এমন মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে ফরিদপুরে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্ততা বিষয়ক বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। এর আগে সদর উপজেলা হলরুমে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলামের সভাপতিত্বে কর্মশালায় এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন। দেশে যদি সত্যিকারভাবে জবাবদিহিতা থাকতো, তাহলে কি দেশের মানুষের এই 2000 কোটি টাকা পাচার করা সম্ভব ছিল? অবশ্যই সেটা সম্ভব ছিল না। যেই নির্বাচনের জন্য দেশের মানুষ, যেই জবাবদিহিতা তৈরির জন্য, যেই অধিকার প্রতিষ্ঠিত করার জন্য দেশের মানুষ জীবন দিয়েছে, আমাদের হাজারো নেতাকর্মী শহীদ হয়েছেন, সেই কার্যটি যাতে সম্পন্ন হয়। অর্থনীতির স্থিতিশীলতা ফেরাতে সরকারের হাতে সময় কম মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, আগামী বছর রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার আসবে, তবে টেকসই উন্নয়নে বাংলাদেশকে বাজার ভিত্তিক অর্থনীতির উপর জোর দেওয়ার পরামর্শ দেন তিনি। শিউলি শবনমের প্রতিবেদন। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর বার্ষিক সম্মেলন। এতে যোগ দিয়ে বাজার অর্থনীতির সমস্যা, সম্ভাবনা সহ টেকসই অর্থনীতি গড়তে করণীয় বিভিন্ন দিক নিয়ে কথা বলেন বক্তারা। অর্থনীতিবিদ রেহমান সুবহান বলেন, দারিদ্রতা কমাতে বাংলাদেশ ভালো করছে এবং এটি প্রশংসিত হচ্ছে। Classify this as one of the dynamics of poverty reduction and growth in non-farm agriculture. এদিকে বাংলাদেশ এখনও অর্থনৈতিক কূটনীতিতে পিছিয়ে আছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, বড় বড় কোম্পানিগুলোর টাকা দেশের বাইরে পাচার হয়ে গেছে। বড় বড় শিল্প, বেক্সিম শিল্প ইন পার্টিকুলার, এগুলোর সব ব্যালেন্স শিট এখন দেখা যাচ্ছে, এগুলোতে ব্যালেন্স শিটে অনেক টাকা আছে, কিন্তু আসলে কোনো দেশের ভিতরে কোনো রিসোর্স নাই। শিক্ষা ও স্বাস্থ্য খাতে রিসোর্স সংকট উল্লেখ করে দক্ষ মানব সম্পদ গড়তে এই দুই খাতে আরো বরাদ্দ বাড়ানোর তাগিদ দেন তিনি। আমাদের এই গভর্নমেন্ট খুব স্বল্পকালীন
এটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব, তখন সবাই মিলে ভাবা যাবে কিভাবে যাওয়া যাবে। টেকসই উন্নয়নের স্বার্থে সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা জরুরি বলেও মনে করেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। ভারতের কাছে সুপ্রতিবেশী সুলভ আচরণ আশা করে বাংলাদেশ। তাদের বর্তমান কর্মকাণ্ডে দুই দেশের সম্পর্ক নষ্ট হচ্ছে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলছেন ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ড বাস্তবসম্মত নয়। দেখুন রিপোর্ট। সম্প্রতি বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা এবং বাংলাদেশিদের জন্য চিকিৎসা সেবা বন্ধ করা সহ ভারতের কর্মকাণ্ড বিতর্কের জন্ম দিয়েছে পুরো বিশ্বে। যদিও এসব উস্কানিতে পা দেয়নি বাংলাদেশ। প্রাপ্ত তথ্য চূড়ান্তভাবে নির্দেশ করে এমন পরিস্থিতির মধ্যেই আগামী 9 ডিসেম্বর বাংলাদেশে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, যেখানে দুই দেশের দ্বিপক্ষীয় বিষয় আলোচনা হবে। বিশিষ্টজনরা বলছেন ভারত রাজনৈতিক বাস্তবতার বাইরে কাজ করছে। এ বিষয়ে বাংলাদেশের পক্ষে স্পষ্ট বার্তা দিতে হবে। তাদেরকে বুঝিয়ে দেওয়া যে আপনারা যে কাজটা করছেন এই কাজটা আসলে বাস্তব ভিত্তিক নয়। এই কাজের মাধ্যমে আপনারা আসলে প্রকারান্তরে বাংলাদেশের সাধারণ মানুষের মন থেকে আপনারা উঠে যাচ্ছেন, এবং এই যে প্রত্যাখ্যান হয়ে যাওয়াটা এটা কিন্তু সুদূর প্রসারী এর প্রতিক্রিয়া থাকবে। আমরা সুপ্রতিবেশী সুলভ আচরণ চাই আপনাদের কাছ থেকে, উস্কানিমূলক আচরণ নয়। উস্কানি নয়, যদি আপনারা আমাদেরকে ভালোবাসেন, ভালো ব্যবহার করেন, আমরাও আপনাদের সঙ্গে ভালো বেশি আসছি। রাজনীতির দোলাচলে বাংলাদেশের যে কোনো সংকট এবং ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুতি রাখার পক্ষেও মত দেন বিশিষ্টজনেরা। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার তাদের আধিপত্য বিস্তার করতে চায়, যেটা এতদিন তারা পারছিল না, এবং সেটা করার জন্য বাংলাদেশে যদি একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে তাহলে পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদী রাজনীতিতে সুবিধা হয়। তারা তাদের অনুগত হাসিনা সরকারকে আবার এখানে পুনঃস্থাপন করার একটা সুদূর ইচ্ছা মনে মনে পোষণ করে। বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ, শান্তিপ্রিয় মানুষ কখনো নিজে আক্রমণ করে না আগে, কিন্তু আক্রমণের সম্মুখীন হলে তখন নিজের পার্সোনাল ওয়েপনটা কিন্তু বের করে সে আক্রমণকারীকে মারা জায়েজ আছে। অর্থাৎ বন্ধুপ্রতিম দেশ হিসেবে ভারত যে পরিস্থিতির সৃষ্টি করছে তা কাম্য নয় বলে মনে করেন বিশিষ্টজনেরা। দেশের বিরুদ্ধে চক্রান্ত করে তাদের আড্ডাখানায় পরিণত হতে পারে না আমাদের প্রতিবেশী দেশের হাইকমিশন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমে গুজব ও অপপ্রচার থামছেই না। অন্তর্বর্তী সরকারের 100 দিনে সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি গুজবের শিকার হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উপদেষ্টা আসিফ নজরুল, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ক্রিকেটার সাকিব আল হাসান সহ অনেকেই অপপ্রচারের শিকার হয়েছেন। এমন তথ্য দিয়েছে গুজব যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। মানিক শিকদারের রিপোর্ট। রিউমার স্ক্যানার অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর অপতথ্যের বিষয়ে শুরু থেকেই পর্যবেক্ষণ ও অনুসন্ধান জারি রেখেছে রিউমার স্ক্যানার। এই সরকারের 100 দিনে সামাজিক মাধ্যম সহ ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে প্রচার হওয়া অপতথ্যের বিষয়ে সংক্ষিপ্ত পরিসংখ্যান প্রকাশ করেছে রিউমার স্ক্যানার। স্ক্যানার এই সময়কালের মধ্যে 896টি ভুল শনাক্ত করেছে। এসব অপতথ্যের মধ্যে রাজনৈতিক অপতথ্য ছিল বেশি। ব্যক্তি হিসেবে এই সময় অপতথ্যের সবচেয়ে বড় শিকার ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে জড়িয়ে 90টি অপতথ্য প্রচার করা হয়েছে। এছাড়া ক্ষমতাচ্যুত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে 72টি গুজব প্রচার করা হয়েছে। এছাড়া ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নেতৃত্বস্থানীয় পর্যায়ে থাকা 2 সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে জড়িয়ে যথাক্রমে 24টি ও 18টি অপতথ্য প্রচার করা হয়েছে। এই সময়ে একক বাহিনী হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে জড়িয়ে সর্বোচ্চ 47টি অপতথ্য প্রচারের প্রমাণ পেয়েছে রিউমার স্ক্যানার, যা সব অপতথ্যের প্রায় 66%। তালিকায় দ্বিতীয় স্থানে এসেছে বাংলাদেশ পুলিশের নাম। ফ্যাক্ট চেকাররা বলছে 100 দিনে অপতথ্যের প্রবাহ বেশ ভয়াবহ রূপ নিয়েছিল। বিশেষ করে বেড়েছে চিন্ময় দাস গ্রেপ্তার ইস্যুর পর। এক্ষেত্রে ভারতীয় এক্স অ্যাকাউন্টগুলো সবচেয়ে বড় ভূমিকা রেখেছে, এবং এর সাথে এবার একেবারে রীতিমতো যে তারা যে ক্যাম্পেইন চালাচ্ছে এই ক্যাম্পেইনে রীতিমতো যোগ দিয়েছে হচ্ছে ভারতের মূলধারা গণমাধ্যমগুলো।
100 দিনের এই অপতথ্যের প্রবাহে রিউমার স্ক্যানার প্রকাশিত প্রতিবেদনগুলোর মধ্যে ছিল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার পট পরিবর্তনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে সাম্প্রদায়িক অপতথ্যের ভয়াবহতা। গুজবের এই ভয়াবহতা যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে এখানে কিছু প্রভাবক কাজ করেছে। প্রথমত হচ্ছে রাজনৈতিক পট পরিবর্তন। একটি সরকার যখন বিদায় নেয় তখন হচ্ছে অপতথ্যের প্রচারের ধরন বদলায়। এক্ষেত্রে ঠিক একই ঘটনা ঘটেছে এবং যারা আগে অপতথ্য ছড়াতো এক সরকারের আমলে, অন্য সরকারের আমলে এই অপতথ্য প্রচারের অ্যাকাউন্টগুলো বা ব্যক্তিরা বদলে যায়। অপপ্রচার থামাতে সঠিক তথ্যের সরবরাহ করতে হবে। এজন্য সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে স্বাধীন গণমাধ্যম। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে সংস্কারের দোহাই দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা বুদ্ধিমানের কাজ নয়, তাই দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিস্তারিত ওমর ফাহিমের রিপোর্টে। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে যান রুহুল কবির রিজভী। সে সময় তিনি বলেন, গণহত্যাকারী শেখ হাসিনাকে দিয়ে ভারত নিজেদের স্বার্থ রক্ষা করতে চায়, তাই দেশটির রাজনীতিবিদ সহ গণমাধ্যমে নানা অপচেষ্টা চালাচ্ছে। স্বৈরাচারের জন্য মায়া কান্না কাঁদছেন পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদরা, নীতি নির্ধারকরা এবং আরো অনেকে, এবং বিশেষ করে আত্মা বিক্রিকারী মিডিয়ার লোকজনরা। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, রাজনৈতিক সরকার ছাড়া কোনো দেশ চলতে পারে না। নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলেই দেশ হবে স্থিতিশীল। সংস্কারের উৎসাহে দিয়ে অনিশ্চিতকালের জন্য ক্ষমতায় থাকাটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। দ্বিতীয় হচ্ছে, এই সরকার বলেছে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই সরকার দায়িত্ব নিয়েছে। তো জনগণের অধিকারের মধ্যে প্রধান অধিকার হচ্ছে ভোটের অধিকার। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন বলেন, মোদী সরকারকে অবশ্যই বাংলাদেশের উপ হাই কমিশনে হামলার দায়িত্ব নিতে হবে। কলকাতাতে উপ হাই কমিশনের সামনে বিক্ষোভ খালি করে নাই, বাংলাদেশের পতাকাকেও তারা অবমাননা করলো। আবার আগরতলা আমাদের সহকারী হাই কমিশনের অফিসে তারা আক্রমণ করলো এবং সেখানে আক্রমণ করে তারা আমাদের যারা কর্মরত স্টাফ ছিল তাদের জীবনের প্রতি হুমকিও দিল এবং সেখানেও তারা আমাদের পতাকাকে অবমাননা করলো। ভিয়েনা কনভেনশন এটাকে সাপোর্ট করে না। এই দায়িত্ব অবশ্যই ভারত সরকার বা মোদী সরকারকে নিতেই হবে। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা। দেশের ভেতর ও বাইরে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। রাজধানীর রাওয়া ক্লাবের সামনে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আয়োজিত এক সমাবেশ থেকে এমন ঘোষণা দেন তারা। বক্তব্যে সাবেক সেনা কর্মকর্তারা ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের সমালোচনা করেন। মাহতাব মিনহাজের প্রতিবেদন। দেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের প্রতিবাদে সাবেক সেনা সদস্যদের সমাবেশ। সকল বিভাজন ভুলে গিয়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আসে সমাবেশ থেকে। আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ দিয়েছিলাম। এখনো আমরা সেই শপথ থেকে কোনো রকমের বিচ্যুত হইনি। দেশের এই ক্রান্তি লগ্নে জাতিকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। ভারত যদি বাংলাদেশের উপর কোনো আক্রমণের চেষ্টা করে তাহলে সীমান্তে রুখে দেওয়ার ঘোষণা দেন তারা। মোদিজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের সেই সেনাবাহিনী এখন আর নাই। আপনারা আর আস্ফালন তুলবেন না। 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। ভারতীয় মিডিয়া যারা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে সেই সমস্ত মিডিয়াকে বাংলাদেশে বাতিল করা হোক, নিষিদ্ধ করা হোক। বাংলাদেশিদের আমাদের এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় এবং আমরা সেটারই আহ্বান জানাচ্ছি। পরে বিক্ষোভ মিছিল বের করেন তারা। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অবশ্যই আমরা সোচ্চার। আমরা কখনোই এটা সহ্য করব না, আমরা কখনো গ্রহণযোগ্য করব না। বাংলাদেশের দূতাবাস সমূহে কলকাতায়, আগরতলায় আক্রমণ করা হয়েছে
যে কোনো দেশের দূতাবাসের উপর আক্রমণ ভিয়েনা কনভেনশন অনুযায়ী সে দেশের সার্বভৌমত্বের উপরে আক্রমণ। ভারতীয় যে আগ্রাসনের চিন্তা ভাবনা করছে এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ানোর জন্য ঐক্যবদ্ধ হয়ে আমরা মিছিল করছি। মিছিলে যোগ দেন অবসরপ্রাপ্তদের পরিবারের লোকরাও ক্ষোভ প্রকাশ করেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। আমার জামাই ব্রিগেডিয়ার জামাল, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জামাল। দেশের জন্য আসছে, দেশকে ভালো রাখার জন্য। সবাই আমরা ভাই বোন। আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ, আমরা অন্য কোনো দেশের আগ্রাসন আধিপত্যবাদ মেনে নিব না। প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে আবার এক স্থানে এসে শেষ হয় তাদের আনুষ্ঠানিকতা। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। কথিত সাংস্কৃতিক ব্যক্তিত্বের মুখোশের আড়ালে ভয়ঙ্কর এক লুটেরার নাম পীযূষ বন্দ্যোপাধ্যায়। যেখানেই বসেছেন তা পরিণত করেছেন লুটপাটের স্বর্গরাজ্যে। অর্থ পাচারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে আওয়ামী লীগের দালালির সুবাদে সব ধরনের অপরাধ থেকে পেয়েছেন দায়মুক্তি। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। চিনি হয়তো একরকম ভাবে, কিন্তু তার অজানা পেছনের কথা অনেক কিছু জানি না। টেলিভিশন ও চলচ্চিত্রের অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত চরিত্রের পুরোটাই ঢাকা মুখোশে। শেখ হাসিনার 1.5 দশকের স্বৈরশাসনের পুরো সময় জুড়ে বাগিয়ে নেন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদ। পলাশী থেকে ধানমন্ডি চলচ্চিত্রে মুজিব চরিত্রে অভিনয় করে পুরস্কার হিসেবে পান এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পদ। এ সময় 3.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকে মামলা হয় তার বিরুদ্ধে, কিন্তু হাসিনার আশীর্বাদে সেখান থেকে দায়মুক্তি মেলে পীযূষের। 2015 সালে মামলার নথি বলছে, চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসির জন্য চীন থেকে নিম্নমানের বিভিন্ন সরঞ্জাম এনে সরকারের 3.46 কোটি টাকা অপচয় করেন পীযূষ ও তার 3 সহযোগী। মামলাটি প্রথমে তদন্ত করেন দুদকের উপপরিচালক হামিদুল হাসান, কিন্তু 2015 সালে শেখ হাসিনার বিশ্বস্ত আমলা ইকবাল হোসেন পাটোয়ারি কমিশনের চেয়ারম্যান হয়ে এলে ঘুরে যায় মামলার গতিপথ। পীযূষ বন্দ্যোপাধ্যায়ের নাম চার্জশিট থেকে বাদ দিয়ে দায় চাপানো হয় বাকি 3 আসামির উপর। বিভিন্ন মেয়াদে তাদের দেয়া হয় কারাদণ্ড। তো উনি এই যে যাচাই বাছাই যে কমিটির যারা ছিল কারোর কথা নেয় না, এবং এখানে কারো কোনো সই স্বাক্ষর নাই। একমাত্র যে প্রকল্প পরিচালক যে ছিল ওনার একক ক্ষমতা বলে এমডির মাধ্যমে এবং তখনকার মন্ত্রীর মাধ্যমে ওনারা এটাকে পাস করে। এই যে ওই যে আপনার এডিট থেকে যে রিপোর্ট দিয়েছে এটাকেও তো আক্কা তারা করলো না করে ওনারা মেশিন কিনলো। এফডিসির পর পীযূষ দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেন 21 টেলিভিশনকে। প্রতিষ্ঠানটির প্রকৃত চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামকে 2015 সালের 6 জানুয়ারি কারাগারে পাঠানোর পর 25 নভেম্বর দখলে নেয় বিতর্কিত এসালম গ্রুপ। চ্যানেলটির শীর্ষ পদগুলোতে একের পর এক বসতে থাকেন আওয়ামী সরকারের সুবিধাভোগীরা। তারই ধারাবাহিকতায় 2020 সালের 12 মার্চ সিইও পদে আসীন হন পীযূষ বন্দ্যোপাধ্যায়। দায়িত্ব পালন করেন চলতি বছরের 13 জুলাই পর্যন্ত। এ সময় 21 টেলিভিশনকে এইচডিতে উন্নীতকরণের নামে উন্নতমানের যন্ত্রপাতি কেনাকাটায় হয় ব্যাপক অনিয়ম। এইচডিতে রূপান্তরিত অর্থাৎ হাই ডেফিনেশন টেলিভিশনে রূপান্তরিত করার জন্য যে প্রজেক্ট নেওয়া হয়, সেই প্রজেক্টে তিনি নিম্নমানের সামগ্রিক ব্যবহার করেছেন অতি উচ্চ মূল্যে। এখানে প্রায় 20 কোটি টাকা খরচ করে যে সামগ্রী কেনা হয়েছে সেগুলো যথাযথ মানের এবং ব্যবহার উপযোগী ছিল না। নথিপত্র বলছে 3টি স্টুডিও ক্যামেরা কেনা হয়েছে 1,98,93,000 টাকায়, কিন্তু এ খাতের বিশেষজ্ঞরা বলছেন এগুলোর প্রকৃত মূল্য 83 লাখ টাকার বেশি নয়। প্রোডাকশন সুইচার কেনা হয়েছে প্রায় 40 লাখ টাকায়, কিন্তু এর বাজার মূল্য 26 লাখ টাকার মতো। স্টেশন রাউটার কেনা হয়েছে প্রায় 20 লাখ টাকায়, যার প্রকৃত বাজার মূল্য 10,80,000 টাকা। সব মিলিয়ে 9,60 লাখ টাকার যন্ত্রপাতির খরচ দেখানো হয়েছে 15,32 লাখ টাকা। নাটক সিনেমা কেনার ক্ষেত্রে নিতেন কমিশন। আমাদের বিভিন্ন নাটক, সিনেমা এবং অন্যান্য অনুষ্ঠান যারা বিভিন্ন ভেন্ডরের মাধ্যম থেকে এখানে কেনা হতো তাদের কাছ থেকে তিনি কমিশন পেতেন। ক্ষমতা কুক্ষিগত করতে 21 টেলিভিশনে নিজস্ব একটি বলয় গড়ে তোলেন পীযূষ। বলয়ের বাইরে থাকা কর্মীদের উপর চালাতেন স্টিম রোলার। চাকুরিও হারান অনেকে। আর হাসিনার দালালি করে গণমাধ্যমটিকে পরিণত করেন আওয়ামী সরকারের প্রচার যন্ত্রে। তিনি একটা বলয় তৈরি করেছিলেন বা কোরাম তৈরি করেছিলেন। তার কোরামের কিছু লোক ছিল যারা ছিল তার পাচাটা। এইচআরের মাধ্যমে বয়স দেখে আমাদের চাকরি থেকে বাদ দিয়ে দিচ্ছে, বয়স দেখে, অথচ নিজের বয়স কিন্তু বেশি আমাকে চাইতে। হ্যাঁ, এইভাবে করছে। আমি তাকে রিকোয়েস্ট করেছি আমার 6 মাস সময় দাও, আমার ছেলে মেয়ের লেখাপড়া হোক, আমি চলে যাব নেই, কিন্তু ওনার মধ্যে সেই মানবিকতা আসে নাই। পীযূষ বলয়ের বাইরে থাকার পরিণতি কি তার স্পষ্ট প্রমাণ মেলে চাকরিচ্যুত প্ল্যানিং এডিটর বিপ্লব পালের ফেসবুকে ধারাবাহিক লেখনীতে। তিনি উল্লেখ করেছেন, তৎকালীন প্রধান বার্তা সম্পাদক অখিল পোদ্দার, সম্প্রচার বিভাগের সুজন দেবনাথ ও অনুষ্ঠান বিভাগের সাইফ আহমেদকে নিয়ে সিন্ডিকেট গড়ে তোলেন পীযূষ।
তাদের লুটপাট আর অনিয়মের সঙ্গী না হওয়ায় চাকরি হারান বিপ্লব পাল। এ কাজে সক্রিয় ভূমিকা পালন করেন পীযূষের স্ত্রী জয়শ্রীকর জয়া। শেখ হাসিনা জামানায় পীযূষ বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন তার সংগঠন সম্প্রীতি বাংলাদেশ নিয়ে। দিনের ভোট রাতে করা থেকে শুরু করে আওয়ামী লীগের প্রতিটি অপকর্মের পক্ষে সাফাই গিয়েছে কথিত ধর্মীয় সম্প্রীতির এ সংগঠন। দেশি বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে সংগঠনের নামে টাকা এনে নিজের ইচ্ছামতো করেছেন লোপাট। এরা শুধুমাত্র এক একটা এজেন্ডা নিয়ে সরকারকে, এই ফেসিবাদকে রক্ষার জন্য একটা এজেন্ডা নিয়ে নামতো এবং অজ্ঞাত সূত্র থেকে বলতে পারেন, আবার বাংলাদেশের মানুষের লুটের টাকা থেকেও বলতে পারেন যে তাদের অর্থায়ন করা হতো, সুবিধা দেওয়া হতো। সেই সুবিধার জোরেই তারা কিন্তু এইসব কর্মকাণ্ড করত। তার কাজই ছিল এই সম্প্রীতি বাংলাদেশের নামে একটি বিশেষ রাষ্ট্রের যে কিছু এজেন্ডা ছিল সেই এজেন্ডাগুলোকে বাস্তবায়ন করা। তবে এত অনিয়ম আর দুর্নীতি করলেও রাজধানীর বনানী ডিওএইচএস এর এই ভবনে পাওয়া গেছে তার একটিমাত্র ফ্ল্যাটের খোঁজ। অভিযোগ রয়েছে লুটপাটের পুরোটাই ভারতে পাচার করেছেন তিনি। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে লাপাত্তা সম্প্রীতির বার্তা ছড়ানোর আড়ালে চরম সাম্প্রদায়িক চেতনার সেই পীযূষ বন্দ্যোপাধ্যায়। পৈতৃক নিবাস ফরিদপুরেও এখন আর কেউ থাকে না পীযূষ পরিবারের। এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে পাওয়া যায়নি তাকে। 90-এর দশকের গোড়ার দিকে পীযূষ বন্দ্যোপাধ্যায় ছিলেন দৈনিক লাল সবুজ পত্রিকার প্রতিষ্ঠাকালীন নির্বাহী সম্পাদক। লুটেপুটে খেয়েছেন সে প্রতিষ্ঠানও। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ইসলামী ব্যাংকে বৈষম্য সৃষ্টি করেছে এস আলম গ্রুপ, 4000 কর্মীর মানবেতর জীবন। জাতীয় ঐক্যের নামে অনৈক্যের সূচনা হয়েছে বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। আবারও আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন বিভাগের কর্মকর্তারা পদায়নের মাধ্যমে ব্যাংকটির মূল ধারায় ফিরতে চান। এ বিষয়ে পদক্ষেপ চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে আবেদন করেছেন তারা। RDS কর্মকর্তারা জানান, এস আলম গ্রুপ দখলে নিয়ে ইসলামী ব্যাংকে বৈষম্য সৃষ্টি করেছে। স্বল্প বেতন কাঠামোয় মানবেতর জীবন কাটছে ইসলামী ব্যাংকের প্রায় 4000 কর্মীর। আদিত্য মামুনের রিপোর্ট। এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক দখল নিয়ে চরম বঞ্চনার মুখে ফেলে দেয় ব্যাংকটির পল্লী উন্নয়ন বিভাগের কর্মকর্তাদের। পট পরিবর্তনের পর বৈষম্যের অবসানে ব্যাংকের শত শত কর্মী রাস্তায়। দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ মানববন্ধন করেন তারা। আমাদেরকে বলে আপনারা তো আগেই জান্নাতে যাবেন, তাহলে আপনার টাকার কি দরকার? আমরা তো মানুষ, আমাদের ছেলে মেয়ে আছে, তাহলে আমরা কার কাছে যাব? লেন্থ অফ সার্ভিস অনুযায়ী যেন জেনারেল ব্যাংকে পদায়ন করে। তারা বলছেন, বেতন কাঠামোয় অসামঞ্জস্যতা, সিনিয়র কর্মকর্তার চেয়ে জুনিয়র কর্মকর্তার বেশি বেতন সহ পদে পদে আছে বৈষম্য। বিআরবিডি সার্কুলকে বৃদ্ধাঙ্গুল দেখালেন, প্রথমে করলেন শুরু থেকে 19,500, ঠিক আছে, এরপর কি হলো? না। পৃথিবীতে এমন কোনো প্রতিষ্ঠান নাই যে 29 বছর 1 বছর থাকালে। আমাদের একটাই দাবি যে আমাদের মিনিস্ট্রিতে পদায়ন করতে হবে। ফিল্ড অফিসার, সিনিয়র ফিল্ড অফিসারদের কাজ, অভিজ্ঞতা আর নির্দিষ্ট সময় পরে জেনারেল পদে নিয়োগের বিধান থাকলেও তা বাতিল করেছে ব্যাংক কর্তৃপক্ষ। এস আলমের মদতপুষ্ট ম্যানেজমেন্ট এক অজ্ঞাত কারণে এই প্রকল্পের অফিসারদেরকে ব্যাংকের মূলধারায় পদায়ন নিষিদ্ধ করে। আমাদের অনলি 20% প্রমোশন দেয়, কিন্তু জীবিতে প্রায় 100% বা 90% প্রমোশন দেওয়া হয়। এভাবে নানাভাবে আমাদেরকে হয়রানি করা হচ্ছে। RDS কর্মকর্তাদের মূলধারায় পদায়ন নিশ্চিতের মাধ্যমে বৈষম্য দূরীকরণে গভর্নরের কাছে আবেদন তাদের। যতক্ষণ এই দাবি পূরণ না হবে ততক্ষণ আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করে যাব। দাবি মানা না হলে ভবিষ্যতে বড় কর্মসূচি দিয়ে পথে নেমে আসার হুঁশিয়ারি দেন তারা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্যের সূচনা হয়েছে। দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বাইরে রেখে ঐক্য সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। জাতীয় পার্টি ফ্যাসিবাদীর দোসর নয়, নির্বাচনমুখী দল। তাই সব দলের অংশগ্রহণে অবাধ নিরপেক্ষ নির্বাচন অগ্রাধিকার দিয়ে রাষ্ট্র সংস্কারের আহ্বান জানায় জাতীয় পার্টি। মানিক শিকদারের রিপোর্ট।
টানা ১৫ বছর আওয়ামী লীগ সরকারের সাথে যুক্ত থেকেছে জাতীয় পার্টি। 4টি সংসদ নির্বাচনের পর সরকার ও বিরোধী দলে নিজেদের সম্পৃক্ত রেখেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সেনাপ্রধানের সাথে বৈঠকের সুযোগ পেলেও পরবর্তীতে জাতীয় পার্টির রাজনীতি নিয়ে প্রশ্ন তুলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। 31 অক্টোবর জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এর প্রতিবাদে গর্জে ওঠে ছাত্র জনতা। জাতীয় পার্টিকে প্রতিহতে ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জাতীয় পার্টির এই সংগঠনের বিচার কেন হবে না? সবশেষ ইসকন ইস্যুতে ভারত বাংলাদেশের মধ্যে সংকট সৃষ্টি হলে জাতীয় ঐক্যের আহ্বান জানায় ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। তবে আওয়ামী লীগের দোসর হিসেবে জাতীয় পার্টি সহ আওয়ামী জোটের কোনো দলকে জাতীয় ঐক্যে রাখা হয়নি। এ পরিস্থিতিতে জাতীয় পার্টি আয়োজিত সংবিধান সংরক্ষণ দিবসের আলোচনায় দলের চেয়ারম্যান প্রশ্ন তুলেন 50% জনগোষ্ঠীকে বাদ দিয়ে জাতীয় ঐক্য কি করে সম্ভব। জাতীয় ঐক্যের নামে উনি জাতীয় অনৈক্যের সূচনা করেছেন বলে আমরা আশঙ্কা করছি। 50%-এর বেশি মানুষকে এই জাতীয় ঐক্যের ডাক থেকে বাইরে রাখা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে জাতীয় পার্টি অংশ নিলেও মব জাস্টিসের নামে জাতীয় পার্টির অফিস জ্বালাও পোড়াও করা হয়েছে। ঘৃণা সহিংসতা ছেড়ে সবাইকে নিয়ে রাষ্ট্র সংস্কারের আহ্বান জানান GM কাদের। জনগণের সঙ্গে সার্বিকভাবে একটা ঐক্য হলেই এত বড় একটি জিনিসের অবস্থান সম্ভব। তাহলে ঐক্য ছিল আমার নাম্বার 1 প্রায়োরিটি, যেটার জন্য জনগণ জীবন দিয়েছে। আপনি বলেন আজকে শহীদের রক্ত আমি বৃথা যেতে দেব না, আমি শহীদকে আমি সম্মান দেখাবো। কিভাবে দেখাবেন? তার স্বপ্নটাকে বাস্তবায়ন করে দেখাবেন। অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, আগামী নির্বাচনে অংশ নিতে প্রস্তুত জাতীয় পার্টি। জাতীয় পার্টি জনগণের পক্ষের দল নাকি জনগণ প্রত্যাখ্যান করে সেই আগামী নির্বাচন যখনই হবে সেই নির্বাচনে অংশগ্রহণ করার মতো আমাদের সাংগঠনিক শক্তিশালী করবার লক্ষ্যে আমরা কাজ করে যাব। ভারত ইস্যুতে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায় দলটি। কোনো যদি আগ্রাসন কেউ করে আমরা তো এটা স্বাভাবিকভাবে এটার প্রতিহত করব। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নাটোরের সিংড়ায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুর জনসভায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শালিকা ফারজানা রহমান দৃষ্টির উপস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম সম্পর্কে পলকের চাচা শ্বশুর। মঞ্চে বিএনপির নেতাদের পেছনেই বসেছিলেন পলকের শালিকা ডাক্তার ফারজানা রহমান দৃষ্টি। পলকের শালিকাকে না চেনায় বিষয়টি ঘটেছে বলে জানান রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তবে সভা চলাকালে ঘটনাটি জানার পর দৃষ্টিকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। এ বিষয়ে সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশে 48 ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। শেখ হাসিনা ও তার দোসররা নতুন রূপে ফিরে আসতে চাইছে বলে অভিযোগ করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তিনি বলেন, নানামুখী ষড়যন্ত্র হচ্ছে, তাদের প্রতিহত করতে প্রয়োজনে ছাত্র জনতা আবারও রাস্তায় নামবে। গণ অভ্যুত্থানে আহত নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের তথ্যে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। সভায় যোগ দেন নিহতদের স্বজন সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আর্থিক সহায়তা নিতে আসা শহীদ পরিবারের সদস্যদের কান্নায় পুরো হল জুড়ে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। হত্যার সাথে জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। যখন দেখছে তারা আন্দোলন করে আইতেছে তখন রাস্তার এভারে তেভার যাই তুলছে এই থেকে গেছে মতন না দাদা ফুট বাইট দিয়েছে আমার বাইট গেছে লাশে তো ভাই নাই আন্টি না, তারা গুজাই রাখিয়া দিছে বাপে বিছরাইতে লাশ দেখা নাই। 10টা বাজে বার হইছে, রাত্রে 1টা বাজে আর খবর নাই। এরপর মালিক জানে চারকি করতে এনো জিজ্ঞেস করলাম, কয়তো আন্দোলনও গেছে অন্য আয় নাই। একটা ছেলে মাত্র, আতাইতে পারলাম না, দেখতে পারলাম না, মাটি দিতে পারলাম না। সবচেয়ে বড় কষ্ট এর থেকে আর কি হইতে পারে। শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করা হবে বলে মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। সে যদি প্যাথোলজিক্যাল একজন খুনি না হয় তাহলে তো সে 2000 খুন করতে পারতো না। কোনো একটা জীবনের প্রতি যদি তার এই মায়া থাকে তাহলে তো আরেকটা জীবন সে ঝরাতে পারতো না। বিবেকবোধের জায়গা যে এই খুনিদের বিচার নিশ্চিত করা, এই খুনিদের পুনর্বাসন যেন এই বাংলাদেশের মাটিতে না হয় সেটি নিশ্চিত করা।
অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগের 105 পরিবারকে 5 লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক দেয়া হয়। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বিদ্রোহীদের আক্রমণে নাজেহাল সিরিয়ার সেনাবাহিনী, আসাদের পতন আশঙ্কায় ইরান, যুক্তরাষ্ট্র ও ভারত। দ্বিতীয় টি-20তেও হারল বাংলাদেশ, 1 ম্যাচ হাতে রেখে আইরিশদের সিরিজ জয়। দেখছেন সন্ধ্যার 21 সংবাদ। দক্ষিণ এশিয়া থেকে রাশিয়া প্রায় 20 দেশের নানা রকম পণ্যের পসরা চ্যারিটি বাজারে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এই চ্যারিটি বাজারে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। ফরেন অফিস স্পাউস অ্যাসোসিয়েশন ফোসা আয়োজিত চ্যারিটি বাজারের উদ্বোধন করেন আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা। তিনি বলেন, এই উদ্যোগের ফলে বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের সাংস্কৃতিক আদান প্রদান বাড়বে। মফিউর রহমানের রিপোর্ট। থরে থরে সাজানো নানা সংস্কৃতিবাহী পণ্যের পসরা। একদিক থেকে আরেক দিকে চোখ ফেরালেই ভিন্ন ঐতিহ্য, ভিন্ন কৃষ্টির দেখা মেলে। অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিরা বলছেন, এই আয়োজনের ফলে এক ছাদের নিচে বিভিন্ন দেশের পণ্য পাচ্ছেন ক্রেতারা। Many countries bring its own culture, dietary food, and many cultural things. So I'm really glad to be here. We have our local fabrics. This one is the normal polo borong, and this one is the hand-woven textile from the Philippines. ক্রেতা দর্শনার্থীরা জানান, বিভিন্ন দেশের সাংস্কৃতিক পণ্য সংগ্রহ করতে পেরে তারা আনন্দিত। খুবই অর্গানাইজড এবং অনেক পার্টিসিপেশন, এবং বিশেষ করে ডিপ্লোম্যাটিক কোরে যারা আসছে তারা কিন্তু খুব ইন্টারেস্ট ফিল করছে। We just want to share our culture with Bangladeshi people, friendly Bangladesh country and other countries. That's very nice initiative. বিদেশি বিভিন্ন ডিপ্লোম্যাটিক মিশন এরাও পার্টিসিপেট করছে, সো ভালো লাগছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বার্ষিক চ্যারিটি বাজারের আয়োজন করে ফরেন অফিস স্পাউস অ্যাসোসিয়েশন ফোসা। উদ্বোধন করেন আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সেবায় এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে বলে মন্তব্য করেন তিনি। FOSA contributes to disaster relief funds and offers significant aid to vulnerable communities both in Bangladesh and abroad. স্টল ঘুরে দেখেন পররাষ্ট্র উপদেষ্টা সহ বিশিষ্টজনেরা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার বাণিজ্য সংবাদ। কৃত্রিম বুদ্ধিমত্তা ও সর্বশেষ প্রযুক্তি সমৃদ্ধ চাইনিজ ব্র্যান্ড অক্সের এয়ার কন্ডিশনার তৈরি হবে ভিস্তা ইলেকট্রনিক্স লিমিটেডের কারখানায়। অক্স গ্র্যান্ড লঞ্চিং উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে একথা জানান কোম্পানির চেয়ারম্যান শামসুল আলম। সর্বশেষ প্রযুক্তির কারণে মানের দিক থেকে অক্সের পণ্য এখন বিশ্বসেরা বলেও জানান তিনি। অক্সের মাধ্যমে দেশে ভিস্তার বড় বিনিয়োগ আসবে মন্তব্য করে এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি হবে বলেও জানান বক্তারা। ভিস্তার ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সোনালী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক খবর। বিদ্রোহীদের দাপটে নাজেহাল সিরিয়ার সেনাবাহিনী। আলেপ্পো, হামার, হোমসের পর চতুর্থ শহর হিসেবে দারার নিয়ন্ত্রণ নিয়েছে সরকার বিরোধীরা। প্রধান শহর দামেস্কের দিকে এগোতে থাকায় ক্ষমতাসীন বাশার আল আসাদের কর্মকর্তারা নিজেদের গুটিয়ে নিচ্ছেন। ইসলামপন্থী দল হায়াত তাহরির আল শাম HTS এর নেতৃত্বে বিদ্রোহীরা শহরগুলো দখল নিচ্ছে। বিবৃতিতে স্থানীয় বিদ্রোহীরা জানায়, বড় প্রতিষ্ঠান ও সরকারি অফিসগুলো দখলে নেওয়া হচ্ছে। এদিকে আসাদের সম্ভাব্য পতন শঙ্কায় সিরিয়া থেকে সামরিক কর্মকর্তাদের সরিয়ে নিচ্ছে দেশটির আঞ্চলিক সহযোগী ইরান। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। হাসিনাকে আশ্রয় দিয়ে ঠিক করেননি মোদি, বললেন ভারতীয় সাংবাদিক। গণমাধ্যমে ভুয়া তথ্যে বাড়ছে বিদ্বেষ। অন্তর্বর্তী সরকারের 100 দিনে 896টি অপতথ্য, দিল্লির কাছে সুপ্রতিবেশীমূলক আচরণ আশা করে বাংলাদেশ। যত দ্রুত সম্ভব দেশকে স্থিতিশীল দেখতে চায় বিএনপি, বললেন তারেক রহমান।
আগামী বছরে নির্বাচিত সরকার, বললেন পরিকল্পনা উপদেষ্টা। বাজার ভিত্তিক অর্থনীতিতে জোর দেওয়ার তাগিদ। সংস্কৃতির মুখোশে ভয়ঙ্কর লুটেরা পীযূষ বন্দ্যোপাধ্যায়, আছে অর্থ পাচারের অভিযোগও। একুশে টেলিভিশনের সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইট। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।